পথ দেখে পথ দেখায়, এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের রাজকথনে যিনি অতিথি রয়েছেন তার সুন্দর একটা পরিচয় রয়েছে। তিনি ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহ জামাল উদ্দিন। ভিওডি বাংলার রাজকথনে আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার রাজনৈতিক যাত্রা কিভাবে শুরু হয়েছিল? এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার মূল প্রেরণা কে ছিল? ইসলামী আন্দোলন বাংলাদেশের সংযুক্ত হওয়ার আগে আমাদের একটি সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন আছে। আমাদের আপনি হয়তোবা অবগত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এবং ওইটার যে ছাত্র যে শাখাটা ওইটার নাম ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। 1991 সালে আমি তখন এই ঢাকাতে লেখাপড়া করি। তা 92-93-তে আমি যখন ঢাকাতে লেখাপড়া করি ওই সুবাদে আর কি আমি দাওয়াত পাই, পরিচিতির মাধ্যমে দাওয়াত পাই। তো সেই দাওয়াতের মাধ্যমে একটা পর্যায়ে আমি 1993-তে আমাদের এই সংগঠনের আমাদের যে প্রতিষ্ঠাতা মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, উনি যিনি এই শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন, উনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলে রামপুরা মাদ্রাসা। আমি রামপুরা মাদ্রাসায় ভর্তি হই সুলগ্ন থেকেই। সেখানে ভর্তি হওয়ার সুবাদে এই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠাকালীন যে সভাপতি উনি নিয়ামতুল্লাহ ফরিদি, এই ছাত্র আন্দোলন প্রতিষ্ঠাকালীন সভাপতি, ওনার বাড়ির পাশেই আমার বাড়ি, এই ভৌগোলিক অবস্থানে একেবারেই কাছে। তো উনি ওই প্রতিষ্ঠানের একে তো হলো ছাত্র আন্দোলনের সভাপতি উনি ছিলেন কেন্দ্রের, আবার ওই যে প্রতিষ্ঠানরা রামপুরাতে জামিয়া কারিমিয়া আরাবিয়া নামে পরিচিত এখন আছে, এখন তো বিশাল বিস্তৃত, প্রায় 4-5 হাজার ছাত্র ওখানে থেকে। ওই সময় উনি ওইটার প্রিন্সিপালের দায়িত্ব ছিলেন। তো মূলত উনি সভাপতি ছিলেন, আমাদের কেন্দ্রের আরও কয়েকজন দায়িত্ব ছিল, সেখানে শিক্ষক হিসেবে ছিল মাদ্রাসায়। মূলত তার মাধ্যমেই প্রথম আমি ছাত্র আন্দোলনের সদস্য হিসেবে এই সংগঠনের সাথে যুক্ত হই। তা পর্যায়ক্রমে এটা আমি আমাকে ধন্য মনে করি, আমি গৌরব মনে করি আমার জীবনের। সেটা হলো কি যে আমি ছাত্র আন্দোলনের সদস্য হওয়ার পর থেকে কোনো গ্যাপ নেই। ওখান থেকে আমি ওই প্রতিষ্ঠান শাখায় দায়িত্ব পালন করি। প্রতিষ্ঠান থেকে ওয়ার্ডে, ওই রামপুরা একটা ওয়ার্ড থেকে, সে সময় রামপুরা থানা হয় নাই, পরবর্তীতে আমি এই মোহাম্মদপুর থানার সভাপতি নির্বাচিত হই। দীর্ঘদিন ওখানেই আমি আমার ফ্যামিলিগতভাবে ওখানে অবস্থান করি মোহাম্মদপুরে। তা মোহাম্মদপুর থানার সাথে অ্যাড হয়ে কাজ করি। আমি দীর্ঘ 3 বছর 3 টার্ম ওখানে আমি করছি, ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করছি। তারপরে ঢাকা মহানগর ওই সময় দক্ষিণের জয়েন্ট সেক্রেটারি। তারপরে একটা পর্যায়ে এসে এই আমাদের আরেকটা সহযোগী সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, সেই শ্রমিক আন্দোলন বাংলাদেশের বর্তমান আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দায়িত্ব পালন করতেছি। এই ছিল আমার সংক্ষিপ্ত এই সংগঠনের সাথে যুক্ত হওয়ার সংক্ষিপ্ত একটা পরিস্থিতি, যেটা আমি তুলে ধরছি। আপনি একজন কেন্দ্রীয় নেতা হিসেবে ইসলামী আন্দোলনের কি কি লক্ষ্য ও মূল্যবোধ ধারণ করে চলছেন? এটা তো স্পষ্ট। আমাদের আসলে আমাদের দেশে অনেকগুলো ইসলামী সংগঠন বা রাজনীতির সংগঠন যেটাই বলি, আমরা একটু ভিন্ন ধরনের। আমরা যে প্রশিক্ষণ পেয়েছি ছাত্র আন্দোলনের শুরু থেকে, এটা শুধু আমি না, আমাদের প্রত্যেকটা ছেলে, আমাদের জিহাদ ও রুহানিয়াতের সমন্বয়ে আমাদের সংগঠনের একটা আছে। ছাত্র আন্দোলন থেকে আমরা যে প্রশিক্ষণ পেয়ে আসছি, আমাদের মৌলিক কতগুলো স্লোগান আছে, যে সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, হ্যাঁ, তারপরে আরও কিছু বিষয় আছে জিহাদ ও রুহানিয়াত এর সমন্বয়ে এই রাজনীতির যেটাই। এক কথায় এই কতগুলো মৌলিক স্লোগানের একটাই যে উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, সেটা হলো কি আমরা ইবাদতের রাজনীতি করি। আমাদের জীবনের শিক্ষা দীক্ষা কর্মজীবন, আমাদের সামাজিক রাজনৈতিক পারিবারিক যাই বলি আন্তর্জাতিক, এটা যেন আমরা যেহেতু রাজনীতি করি,
আমাদের দেশে প্রচলিত যে রাজনীতি আছে এরা ধর্ম এবং রাজনীতিকে আলাদা রাখে, এটা চিন্তা ভাবনা বা সব কিছু থেকে। আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য এরকম যে আমরা রাজনীতিটাকেও ধর্মের ভিতর এটা আছে এবং থাকবে। এটা সংবিধান মানে যেটা যে এই আমাদের ধর্মগ্রন্থ সেখানেও রাজনীতির কথা আছে। তাহলে আমরা রাজনীতিকে ধর্ম থেকে আলাদা রাখার কোনো সুযোগ নেই। এই জন্য এটা আমরা আমাদের আমিরের যে মৌলিক একটা ছিল লক্ষ্য উদ্দেশ্য আমরা যে তারবিয়ত সংগঠন থেকে পাইছি আসলে, এবং কোরআন হাদিস দ্বারাও সেটা সাবেত বা এটা প্রমাণিত যে ধর্মের যেহেতু রাজনীতি আছে তো এটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। এজন্য অন্যান্য সংগঠন থেকে আমরা একটা ব্যতিক্রম, আমাদের যে রাজনৈতিক দর্শন চিন্তা এবং লক্ষ্য উদ্দেশ্য এটা আমরা একটু অন্যদের তুলনায় ব্যতিক্রম। আমরা যা এমনভাবে আমরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে যে সেবাটা এই কাজগুলো করতে চাই ওইটাও যাতে ইবাদতের ভিতরে গণ্য হয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবাদেরকে দিয়ে খোলাফায়ে রাশেদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে বা সমাজে যেভাবে দিনের পাশাপাশি ধর্মীয় ইসলাম বা দিনের পাশাপাশি দিনী কাজের পাশাপাশি সমাজ সংস্কার এবং সমাজে কি আছে মানুষের সেবা শুশ্রূষা অন্যান্য আনুষঙ্গিক বিষয় খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য এইগুলা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে যেভাবে কি করে গেছেন, যেভাবে মানে সমাজে কাজ করার জন্য যে নির্দেশনা দিয়ে গেছেন ঠিক আমরা ওইটাই ধারণ করি, ওইটাই আমরা লালন করি। ওই আদর্শ নিয়ে আমরাও চাই আমাদের এই দেশে ওইরকম সুন্দর একটা সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থা, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে এটা জানি ইবাদতের ভিতরে হয়ে যায়। ঠিক আছে, সবাই আসে, কিন্তু একই কাজ অন্যান্য সংগঠনেরা জাগতিক জীবনে বিভিন্ন মতাদর্শর সাথে থেকে বিভিন্ন অজুহাত বা বিভিন্ন কথা বলে যে রাজনীতি এক জিনিস ধর্ম আর এক জিনিস না, আমাদের নীতি আদর্শের ভিতরে না। আমরা বলি যে ধর্মের ভিতরে রাজনীতি আছে আর ধর্ম এবং রাজনীতি একই জিনিস, সেটা আমরা অনেকটাই অগ্রসর হয়েছি আলহামদুলিল্লাহ। মানুষ এখন সচেতন, মানুষ সত্য জানে, সত্য বোঝে এবং সত্যটাই গ্রহণ করে। আমরা ওই জায়গা থেকে আমরা নিজেদেরকে এই সংগঠনে নিজের একজন ছোট একজন কর্মী বা দায়িত্বশীল হিসেবে নিজেকে গর্ববোধ করি যে মানুষ আমাদের যে চিন্তা চেতনা যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যে লক্ষ্য উদ্দেশ্যটা ছিল মানে আল্লাহর সন্তুষ্টি, রাসূলের আদর্শ নীতি আদর্শ সমাজে বিস্তার করে রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের মূল সংগ্রাম হলো এটাই। বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতা এবং দলীয় বিভাজন সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর। বিভিন্ন রাজনৈতিক বা বিভিন্ন নেতার থেকে আমরা যেটা শুনে আসছি, আমাদের এই অল্প বয়সে বা অল্প ইতিহাস যতটুকু আমরা জানছি সব কিছু তো জানা। দেশ স্বাধীন হয়েছিল একটা সুন্দর একটা উদ্দেশ্য নিয়ে, যে সবাই কি যার যার নাগরিক অধিকার, ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা তারা কি করবে, সবাই যার যার পালন করবে। এদেশে নেতার পরিবর্তন হয়েছে, অনেক সংগঠন জন্ম নিয়েছে, কেই সোনার বাংলা, কেই সবুজ বাংলা, কেই এরকমভাবে একটা মানে একটা ডায়লগ দিয়ে মানুষকে করছে। এবং এদেশের মানুষ আসলে সরল মনা মানুষ, এরা অল্পতে বিশ্বাস করে মানুষকে। আর যতবারই এদেশের জনগণ বিশ্বাস করছে ততবারই তারা ধোঁকায় পরিণত হয়েছে। তা বর্তমান যে বিষয়টা আসলে মানুষ অনেকবার ধৈর্য ধরে বা অনেকবার চেষ্টা করে, কিন্তু আসলে তারা মৌলিক যে লক্ষ্যমানের যে উদ্দেশ্যটা ছিল মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য যেই বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু সবাই মুখ দিয়ে বলছে বা তাদেরকে আশ্বস্ত করছে, কিন্তু প্রকৃতভাবে কেউ কিন্তু কি নেই, মানে এই মৌলিক জায়গাটা তারা পৌঁছতে পারে নাই এবং জনগণকেও দিতে পারে নাই। একটা পর্যায়ে আমি মনে করি আজকের যে সংলাপ বা রাজনৈতিক যে একটা সমঝোতা সর্বদলীয়ভাবে আলোচনা, এটিও বা কম কি, এটাও কিন্তু বিগত 54 বছরের একটা বারও কিন্তু এরকম হয়নি। তাই এইটা হওয়ার পিছনেও তো আমি মনে করি এটা ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। কি হবে সেটা হলো পরে, কিন্তু এই যে আলোচনাগুলো সর্বদলীয়ভাবে সবাই, একমাত্র স্বৈরাচার যারা স্বৈরাচার দোসর ছাড়া বাকি সবাই তো তাদের লক্ষ্য উদ্দেশ্য রাষ্ট্র সুন্দরভাবে চলুক, জনগণ তার ন্যায্য অধিকার পাক, সবাই কিন্তু একটা পর্যায়ে বলতেছে। কিন্তু এখন এইটা এক মত হওয়া বা একজনের আমার মতন হওয়া এটা তো একটা ধ্রুব ব্যাপার বা কষ্টসাধ্য ব্যাপার। এটা মনে আলোচনা চলতে চলতে একটা পর্যায়ে আসবে।
আমার মনে হয় যে ভালোটাই মানুষ গ্রহণ করবে। আর যদি রাষ্ট্র এবং জনগণ এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ ইসলামকে যদি সবাই সামনে নিয়ে আসতে পারে, যদি আমি তো মনে করি ইসলামকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ কি, এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ। বিশ্বের ইতিহাসে অন্যতম একটা রাষ্ট্র বাংলাদেশ, যেখানে মানুষ কি করে ধর্মকে লালন এমনভাবে করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করে। আমি মনে করি যে সমস্ত সংলাপগুলো হচ্ছে, এই সংলাপের ভিতর সবাই অধিকাংশ যদি 20 জন যায়, 20 জনের ভিতরে 19 জনই কি মুসলিম। তা আমি মনে করি এখানে ইসলামকে প্রাধান্য দেওয়া, আর সেই আলোচনা আনতে এদেশে মানুষ যাতে তাদের সক্রিয়তা বজায় রেখে এবং রাষ্ট্র এক কথায় ইসলাম মানবতা এবং দেশ ইসলাম মানবতার পক্ষে যাতে এই মতামতগুলো জানি আসে, এটা আমরা চাই, একমত, এটা আশা করি। সম্প্রতি ঐক্যমত কমিশনের বৈঠক আলোচনা এসেছে, আপনি এই ধরনের রাজনৈতিক সংলাপ বা বোঝাপড়াকে কতটা কার্যকর মনে করছেন? আসলে আমি ওই কথাটাই এই জায়গা আনতে চেয়েছিলাম। এটা কার্যকর হবে কি হবে না, আপনি জানেন আমাদের দেশে পেশি শক্তি বা প্রভাব, যেরকম যে কিছুদিন আগে, যেরকম আমার একটা বিশেষ একটা দলের কথাই বলি যারা প্রভাবশালী, বিএনপির কথাই, যা তো কোনো কটাক্ষ করে না। এই বিএনপি কিছুদিন আগে আমরা যেখানে দেখছি যে তারা কি করছে, একটা মিছিল তো দূরের কথা, তারা একটা বিবৃতি দেওয়ার লোক পায়নি। অথচ এই পট পরিবর্তন, এটা কিন্তু একদম আমরা সক্রিয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি নেবেন, তারা রাজপথে জীবনকে ঝুঁকি নিয়ে রাখছে কিসের জন্য? পরিবর্তন। যেটা এই সংলাপের উদ্দেশ্য কি? পরিবর্তন হওয়া। বিগত দিন যে স্বৈরাচার শাসন যেইভাবে সংবিধানকে নিজেদের মতন করে মানে একনায়কতন্ত্র করার জন্য যে জায়গায় সংবিধানকেও পরিবর্তন করছে, কিন্তু একটা পর্যায়ে এসে স্বৈরাচার বেশি দিন থাকে না, এটা আমরা জানি। অত্যাচার জুলুম এগুলো বেশি দিন টেকে না। একটা পর্যায়ে এসে এদেশের আপামার ছাত্র জনতা, ছাত্র শ্রমিক জনতার মানে অক্লান্ত পরিশ্রম জীবনের ঝুঁকি নিয়ে একটা পরিবর্তন চলে আসছে। তা আমরা এই জায়গাটাকে ধরে রাখতে চাই, আস্থার জায়গাটা। এবং এই যে ছাত্র শ্রমিক জনতার যে এই একটা উত্থান বা একটা সফলতা বা সফলের মুখ দেখছে, তারা দেখাতে পারছে, এই জায়গাটা নষ্ট হতে দিতে চাই না। সংলাপ হচ্ছে বা আলোচনা হচ্ছে, উদ্দেশ্য কী? কিন্তু এটা আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি মনে করতেছি, আমার অল্প রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যেটা আমি মনে করি, এটা কিছু পেশি শক্তি, সেটা ভিনদেশি কিছু শক্তি এটাকে সফল মুখ দেখাতে মানে আমরা সফল হই, এটা তারা বাধাগ্রস্ত করার জন্য ভিনদেশি এবং দেশি গভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের ভিতরে আছে। আলোচনা হচ্ছে, আমি চাই যে আলোচনাটা ফলপ্রসূ হোক এবং জাতি, ইসলাম, দেশ, মানবতার পক্ষে হোক, আমি আশা রাখবো এটাই। কিন্তু আসলে কি হবে কি না সেটা আমরা সেটার দৃষ্টান্ত আমি আবারও ওই কথাটা নিয়ে আসতেছি যে পেশি শক্তি, যেখানে এই বিএনপি আজকে বিশাল বড় শক্তিতে রূপ নিছে, অথচ 6 মাস আগে কী ছিল যে তাদের অফিসে যে এই সন্ধ্যাকালীন বাতিটা জ্বালাবে সেই লোকও পাওয়া যায়নি। আর আজকে সারা বাংলাদেশে এই নাম দিয়ে খুন, দর্শন, রাহাজানি এমন কোনো কাজ অপরাধ না হচ্ছে, অথচ তারা আবার সেই ডায়লগে পুনরাবৃত্তি করতে চাচ্ছে। আমরা দেশে গেলেই মানুষের সার্বিক যে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো আমরা প্রতিষ্ঠা করব, আমরা মানুষের দুঃখ কষ্ট দূর করব এবং আমরা ঘরে ঘরে চাকরি দিব। এই যে একটা ফোকাস, একটা ফালতু ফোকাস আমি বলতে পারি যেটাকে, এই ফোকাসগুলো যে দিচ্ছে জনগণ, আমার মনে হয় না তাদের এই কথাগুলো গ্রহণ করবে। কারণ বিগত দিন তারা তাদের শাসন আমল দেখছে জনগণ, এবং একে পরপর তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা বিভিন্ন আইনের ফৌজদারি এবং অনেক আইনে তারা দণ্ডপ্রাপ্তও হয়েছে। কিন্তু সেই লোকগুলোকে আবার ক্ষমতায় বসাবে জনগণ, এটা আমার এই জ্ঞানে ধরে না। আশা করি এইরকম ভুল আর জনগণ করবে না। আর কারণ কি, বাংলাদেশে একটা মানুষ, আমি জানি না যদিও এ দেশের মানুষ খেটে, আমাদের দেশটা কৃষি নির্ভরশীল বেশি মানুষ, খেতে খাটা মানুষ, অল্প আয়ের মানুষ, এরা কিন্তু একটা জায়গায় কিন্তু সাহসী। যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে যায় তখন কিন্তু তারা জীবনকে বাজি রেখে তাদের লক্ষ্যপানে পৌঁছে যায়। সেটার একটা 24শে জুলাই আগস্টের একটা দৃষ্টান্ত আমরা সামনে আনতে পারি। তো বিগত দিন যারা স্বৈরাচারী করছে, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যারা বারবার অপরাধে একই কাজ বারবার করছে, অপরাধ করছে, তাদেরকে এই জনগণ আর গ্রহণ করবেও না, আর সেই সুযোগ আশা করি দিবেও না। আর আমাদেরও
আমাদের আমির, আমাদের সংগঠনের লক্ষ্য এটাই, আমাদের চেষ্টা করা, আমাদের দলের নামই আন্দোলন, আমাদের দলের নামই আন্দোলন। আর এটা কিসের আন্দোলন? যে জায়গা অন্যায় সেখানে কি প্রতিরোধ। আমরা চাই দেশ ইসলাম দেশ, মানবতার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বিভিন্ন দলের মধ্যে যে ঐক্যের ডাক এসেছে, ইসলামী আন্দোলনের অবস্থান কি? ঐক্য সম্ভব কি না? ইসলামী আন্দোলনের অবস্থানটা আমরা সবাই পরিষ্কার। আজকে নেট জগতে আপনি ঢুকলে দেখবেন যে পীর সাহেব চরমনের ঐক্যের ব্যাপারে তার একটা সাহসী ভূমিকা, যেটা আদৌ পর্যন্ত কি পারে নাই, কিন্তু সে দেখাই দিয়েছে এবং তার সাথে সাড়া দিছে মুষ্টিমায় দু একটা দল। আমি নামই ধরে বলি, বিএনপি ছাড়া বাকি মূল যাদেরকে চেনে জনগণ, যাদের পর আস্থা আছে, সে সমস্ত ভালো মনের মানুষগুলো পীর সাহেব চরমনের ডাকে মহাসমাবেশে বিশাল সফলতার একটা রূপ নিচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। এখন আসেন, ঐক্য হবে কি না? আমাদের দেশে এটা একটা সমস্যা। দেখেন, কিছুদিন আগে দেশে কত ধরনের একটা বিপ্লব ঘটে গেল বা একটা উত্থান হলো, তারপরেও এটা জেনে শুনেও মানুষ সেই, আবার কিছু মানুষ তো সবাইরে তো আর ভালো বলা যাবে না, কিছু মানুষ তো আবার আছে তার খারাপ জিনিসটাকে ঢাকে মানে করার জন্য, আড়াল করার জন্য সে একজনের এই পেশি শক্তি, কালো টাকা এগুলো গ্রহণ করবে। তা জোট, এটা আসলে জোট কিভাবে হয়? হয়তো বা আমি মনে করি নির্বাচনের একটা সমঝোতা হতে পারে, এটা ভালো দিক। আবার না হওয়াটাও এটা আমি খারাপ মনে করি না, কারণ কি প্রত্যেকটা সংগঠনের একটা লক্ষ্য টার্গেট থাকে। আর আমরা শুধু যে নির্বাচনমুখী সংগঠন তাও না, আমাদের কথা হলো দাওয়াত দেওয়া, মানুষকে সুন্দর জিনিস তুলে ধরা, সত্যটা তুলে ধরা, দুনিয়াতে শান্তি, আখেরাতের মুক্তি, এই ধরনের কাজ করেই আমরা মানুষের কাছে এই দাওয়াতটা নিয়ে যাব। মানুষ যখন বুঝবে, তারা তাদের নিজ থেকে কি করবে, এই সংগঠনকে ধারণ করবে, এই নীতি আদর্শ তারা কি করবে, লালন পালন করবে। আর আমাদের এইটাই হলো লক্ষ্য উদ্দেশ্য, মানুষের কাছে এই সত্যটা তুলে ধরা। বর্তমানে পিআর পদ্ধতির দাবি উঠেছে, আপনার দল পিআর পদ্ধতির পক্ষে কেন? আমাদের পিআর পদ্ধতির পক্ষে একটাই, শুধু আমাদের দল না, আমরা যদি এই আমাদের দেশের করি, সমীকরণটা করি, নিয়ে আসি সামনে, জরিপটা নিয়ে আসি, শুধু মনে হয় এই দিনকে একটা লেখায় আমি দেখলাম একটা পত্রিকায়, 19টা দল কি চাচ্ছে, পিআর পদ্ধতি চাচ্ছে, আর 6টা দল পিআর পদ্ধতি চাচ্ছে না। তাহলে এই জায়গা ক্লিয়ার আপনি, তাহলে পিআরের পক্ষে। এখন কেন পক্ষে? আমাদের দেশে আমি যতটুকু পাই, গোটা বিশ্বের মধ্যে 91টা দেশে পিআর পদ্ধতি চলমান আছে। সুফল কি? কিছু ত্রুটি তো থাকবেই, সেটা একটা নতুন জিনিস। আপনি একটা নতুন গাড়ি আনছেন, চালাইতে একটু আনইজি ফিল প্রথম লাগবে বা কষ্ট হবে, কিন্তু এর মানে কি গাড়ি যে খারাপ তা না, গাড়ি তো ভালো, আপনি চালাতে পারেন, সেটা হলো আপনার বিষয়, ঠিক আছে। যখনই আপনি এই গাড়িটার একটা ইজি সাইড নিয়ে নেবেন, তখন কিন্তু এই গাড়িটা আপনার কাছে একসময় কি সাধনার জিনিস হয়ে দাঁড়াবে এবং খুবই আস্থার জায়গা দাঁড়াবে। তাই আমি ওইটা চাচ্ছি যে পিআর পদ্ধতি এটা খুবই জানেন। কারণ কি, দেখেন এখানে যদি 101 লক্ষ মানুষ ভোটার থাকে, আমি একজন প্রার্থী মনে করেন, আপনি একজন প্রার্থী, তা আমি 30,000 ভোট পাইলাম, আপনি 40,000 ভোট পাইলেন, তাহলে আপনি জিতে গেলেন। তাহলে এই যে বাকি যে ভোটগুলো আপনার উপর দেয় না, তাহলে আপনি পুরো 1 লক্ষ মানুষের শাসন করতেছেন, তা 1 লক্ষ মানুষের শাসন করার অধিকার তো আপনার নাই। তাহলে কি শাসন মানে কি? জুলুম করতেছেন, যেটা আমাদের সে পূর্বে দেখা যায়। তো এই জুলুম থেকে যাতে না হয়, জুলুমের শিকার না হয়, আমাদের এই 54 বছরের ইতিহাসে আমরা দেখছি আসলে জুলুমের ভাগটাই বেশি পড়ে। একটু পরিবর্তন আসতেই পারে, আর পরিবর্তনটা তো কোনো ব্যক্তি বা সংগঠনের জন্য না, জনগণের জন্য, কি বলেন? এটাই আমি মনে করি। তো হতে পারে পিআর পদ্ধতি যেহেতু সবাই চায়, এটা আসলে কি হবে, ধরুন 10টা দল আছে, 10টা দলের ভিত্তিতে সবাই গেল, তার মতটা সে প্রকাশ করার কি পাইল। তাহলে 10টা দলের এই 1 লক্ষ মানুষ যদি 10টা দলের সাথে কেউ না কি কোনোভাবে জড়িত আছে, সমর্থক আছে, সদস্য আছে, কর্মী আছে, বা একজন দায়িত্বশীল আছে, তাহলে কী হলো যে আমার দলের একজন তো আছে সংসদে, তার যে লক্ষ্য উদ্দেশ্যটা সব দলের কি ভালো দিক আছে। তাহলে এক জায়গায় যদি বসে আলোচনা আসে, সবার লক্ষ্য উদ্দেশ্য যদি দেশ, ইসলাম, মানবতা থাকে, তাহলে আমি তো এটা ভালো দিক মনে করি। আশা করি পিআর পদ্ধতি সবাই গ্রহণ করবে। আর প্রথম কিছু না হলে প্রথমবারের মতন পিআর পদ্ধতি একটা টেস্টিং হতে পারে, যে একবার আসি এই জিনিসটা। আর যদি তাই না হয়, তাহলে এই পিআর পদ্ধতি ছাড়া যদি দেন পেশি শক্তি, কালো টাকা, ভোট দখল, সেন্টার দখল, ভোটার বক্স ছিনতাই করা,
ব্যালট পেপার চিন্তা করা, একাধিক ভোট দেওয়া, এই প্রবণতাটা 54 বছর মানুষ দেখে আসছে। জনগণ কিন্তু পেয়ার পদ্ধতি চায়। দুটো দিক লক্ষ্য করে, একটা হলো যে একটা ছোট দল সে কোনো দিন যাইতে পারবে না, কিন্তু তার দলের লক্ষ্য উদ্দেশ্য ভালো, সে যদি ওইভাবে একটা সংখ্যানুপাতিকভাবে তার একটা সংসদে যায় যদি তার দলের থেকে কথা বলতে পারে, আমি তো মনে করি এটা একটা ভালো দিক। আর সে তো কথা বলবে, আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে অবশ্যই সে ভালো উদ্দেশ্যটা গ্রহণ করবে। আর খারাপ থাকলে খারাপটা তো কোনোভাবেই গ্রহণ করবে না, আর খারাপ চিন্তা নিয়ে তো ওখানে কেউ যাওয়ার সুযোগ পাবে না। তো আমারও কথা এটাই যে পেয়ার পদ্ধতি এটা 19টি দল চাইতেছে আর 6টা দল চাইতেছে না। তো এইভাবে গণভোটও যদি দেয় তাতেও তো পেয়ার পদ্ধতি আসে। তা প্রথমবারের মতন একবার হইলেও এটা টেস্টে আসতে পারে। আপনাদের মতে নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে পেরেছে কিনা, এছাড়াও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কতটা সম্ভব বলে মনে করছেন আপনি? ভাই একটা জিনিস আমি কীভাবে বলবো, একটা নতুন মানুষ, তারা চিনি না জানি না, সে ভালো না চোর না ডাকাত, সে সুপি না কীভাবে। এই জন্যই তো আমাদের আমির এবং আমাদের সংগঠন থেকে বলছিল যে সে যে ভালো করবে, এই বর্তমান যে নির্বাচন কমিশনার তাকে প্রথম পরীক্ষামূলক কমসে কম স্থানীয় একটা নির্বাচন দেওয়া হোক বা একটা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হোক। এটা তো আমাদের দলের একটাই আমি চাচ্ছি, হয়তো আর একজন এইভাবে চাচ্ছে না, কিন্তু আমি মনে করি উনি ভালো না মন্দ এখনও বোঝা যাবে না। ওনাকে একটা কাজ দিতে হবে, উনি যে কাজের ওনার হাতে যে জিম্মাদারিটা, ওনার উপর যে কাজটা ন্যস্ত করা হয়েছে, ওই কাজটা একবারের জন্য কিছু হইলেও কোনো একটা পরীক্ষামূলকভাবে ওনাকে দেখা হচ্ছে, তখন না একটা সঠিক কথা বলবে না ওনার দ্বারা হবে। আর না হলে এটা পরিবর্তন করা যেতে পারে, অন্য বিকল্প অন্য কে আসতে পারে, বা সেটা অধিকাংশ সংগঠনের মতামতের ভিত্তিতে আরও এটা যদি সংস্কারের দরকার হয় ওনারা পরিবর্তন করে আনা যেতে পারে। তবে এটা সত্য যে কমিশনার ভালো না মন্দ, চোর না ডাকাত না, উনি আসলে দেশের সাথে দেশপ্রেম বা জনগণের আমানত ভোট এটা ওনার কাছে নিরাপদ কিনা, এই জন্য একটা পরীক্ষামূলক হলেও একটা নির্বাচন ওর দ্বারা করানো উচিত, তখন বলা যেতে পারে। আর সেই পরীক্ষাটা কি জাতীয় নির্বাচন না, ছোটোখাটো স্থানীয় নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন একটা দিয়ে টেস্ট করা যেতে পারে, যাতে করে সবাই জানতে পারে না ওনার দ্বারা হবে, উনি সাকসেস বা কিছুটা হলেও 70% হোক 80% একটা জরিপ করা যেতে পারে। জনগণের ভোটে আস্থা ফেরাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিকল্পনা কি? এই জন্য তো পেয়ার পদ্ধতিটা আমরা এইভাবে নিচ্ছি, যাতে করে সঠিক ভোটটা। বিগত দিনে কিন্তু মানুষ 17 বছরে আমাদেরই 17 বছর জনগণ কিন্তু তার নিজের ভোট সেন্টারে যে দেওয়ার সুযোগ পায়নি। আর এটাই আমাদের সংগঠন বা আমিও ব্যক্তিগতভাবে মত দেই যে মানুষ যাতে সুস্থভাবে আমার ভোটটা যাতে সুস্থ এবং সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশে দেওয়ার মতন একটা পরিবেশ যাতে হয়, এই জন্য আমরাও চেষ্টা করতেছি বা চেষ্টা চালাচ্ছি, বা আমাদের সমমনা আরও অনেক দল আছে তারাও চেষ্টা করতেছে অবাধ নিরপেক্ষ এবং সুস্থ একটা পরিবেশের মাধ্যমে, যাতে করে জনগণের ভোটটা সঠিকভাবে দিতে পারে, তার ভোটটা সে যেখানে ভালো মনে করে ভালো মানুষের বক্সে দিতে পারে। এই জন্য আমাদেরও আপ্রাণ চেষ্টা আছে, আরও আমাদের পক্ষে অনেক সম্ভাবনা যারা আছে তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি পিআর পদ্ধতি চালু হয়, আপনার দল কিভাবে নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করবে, এছাড়াও এতে কত শতাংশ অংশীদারিত্ব বদলাতে পারে রাজনৈতিক মানচিত্রে? না, এটা একটা জটিল একটা বিষয়, সেটা তো দলীয়ভাবে একটাই আছে। এখানে কাকে দিবে বা কিভাবে দিবে এটা তো এখন ক্লাসিংয়ের বিষয় না একটা জিনিস। তবে এখানে হলো প্রতীকের উপর, দলের উপর ভোট দিবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকটা থাকবে প্রত্যেক সেন্টারে। এখন এই প্রত্যেক সেন্টারে ভোট আসবে কেন্দ্রীয়ভাবে, একখান জমা হবে, একটা আসবে মানে জরিপ করে দেখবে কত পার্সেন্ট ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হাত পাখায় পড়ছে, সেই অনুযায়ী এতগুলো সেন্টারে যাবে। এখন কাকে পাঠাবে কীভাবে পাঠাবে এটা একমাত্র দলীয় সিদ্ধান্তের ব্যাপার। আমরা জানতে পেরেছি আপনি ফরিদপুর 2 আসনের মনোনয়ন প্রার্থী। এই এলাকায় আপনি কি ধরনের পরিবর্তন আনতে চাচ্ছেন? হ্যাঁ, আর আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর 2 সালতানগরকান্দা আসনে আমার দলের থেকে আমি ওই প্রার্থী হিসেবে হাত পাখা নিয়ে মনোনীত হয়েছি। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির আমাকে ওখানে ঘোষণা দিছে, সেই হিসেবে আমি ওখানে যেই প্রাথমিক কাজগুলো আছে, আর আগের থেকেই আমাদের ফ্যামিলিগতভাবে একটা ঐতিহ্য আছে, আমার একটা রাজনৈতিক
পরিবার দীর্ঘ থেকে। আমার দাদাও ইউনিয়ন পরিষদে ছিলেন, দাদা না সরি আমার বাবা। তারপরে আমার এক ফুফু সেও দীর্ঘদিন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমার মামার নানার দিক দিয়েও আবার দাদার যে আত্মীয় স্বজন আমাদের থানার ভিতর, আমার ফুফা, আমার মামা এবং আমার বাবা সবাই এই মানে ইউনিয়ন স্থানীয় যে এইগুলো আছে নির্বাচনগুলো, ওখানে থেকে তাদের একটা শোনা আমাদের পারিবারিক একটা ঐতিহ্য আছে। দীর্ঘদিন তারা ইউনিয়ন পরিষদে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশ্ন করছে। সেই সুবাদে আমাদের আমি আশা করি আমি মানে এই সুবাদে এই লক্ষ্যে আর কি জনগণের কাছে যাওয়া আমার জন্য একটা সহজ এবং আমাকে চেনে। শুধু এই সংগঠনের সাথে তো থাকার কারণে একটা আছে পরিচিতি, তারপরে পারিবারিকভাবে আত্মীয় স্বজন, এটা তো আর এভাবে বলারই না যেটা আপনাকে সোজে। আর আমার নির্বাচনী আসনটা আপনার কাছে তুলে ধরতে চাই, সেটা হলো মানে বাংলাদেশে অন্য জায়গায় কেমন আছে আমি জানি না, কারণ এখানে একটা আমার যে আসন সালতা নগরকান্দা, এখানে ধর্ম প্রিয় মানুষ বেশি এবং সেখানে কেরম এখানে কৌমি মাদ্রাসা, একচাটিয়া কৌমি মাদ্রাসার সংখ্যা বেশি, কৌমি আলেম বেশি এবং তবলিগের কাজ ঘরে ঘরে। তারপরে আবার চরমোনায় যে তরিকা যে আছে, সেখানেও প্রত্যেক বাড়িতে ঘরে চরমোনার প্রচুর মুরিদ রয়েছে। তো এখানে দেখা যায় কি, যদি একজন আলেম, যেহেতু পীর সাহেব চরমোনাই একজন আদর্শিক নেতা এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তি, তো সেই সুবাদে ওখানে হাত পাকা প্রার্থী হওয়া আশা করি ব্যাপক একটা আমাদের ভোট ব্যাংক তো আছেই, পাশাপাশি আলেম ওলামা, ওখানে অন্য কেউ এখানে কি পাবে না, অতটা পাবে না। যদি আমরা শক্তভাবে এই সত্যিকারের যে আমাদের রাজনৈতিক যে উদ্দেশ্য আছে, এটা যদি আমরা প্রত্যেকটা জনগণের কাছে যাইতে পারি, আমি তো আশা করি বিপুল একটা সাড়া পাবো, ঠিক আছে। এবং সবাই যদি যে জোট হওয়ার ব্যাপারটা অনেকটাই তো ক্লিয়ার যদি হয়, ওখানে নির্ঘাতভাবে হাত পাখা বিজয় করবে। আপনার নির্বাচনী এলাকায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করছেন? যদি চ্যালেঞ্জ থেকেও থাকে তাহলে সেটা আপনি কিভাবে মোকাবেলা করবেন? সেটাই, যদি জোট হয়, আমি মনে করি যে ইসলামী পক্ষ থেকে, যেহেতু আমি তো আমারটাই বলবো, যদি জোট হয় ইসলামী সমমনার দলগুলো যে হয়, আর আমাদের ওই আসনে যে আলেম ওলামা এবং তবলিগ এবং চরমোনার যে সবাই যদি একভূত হয়ে সবাই যদি ভোট দেয়, ওখানে আমাদের প্রতিপক্ষ আমরা মনে করার কিছু দেখতেছি না। মানে এতটা যে আশান্বিত আমরা ওই জায়গায় আস্থা রাখি যে বিপুল পরিমাণে ইসলামের বিজয় ওখানে করা সম্ভব। সেটা কি, যদি জোটগতভাবে আমরা এক মন করতে পারি, তখন আমাদের প্রতিপক্ষ ধরার মতন দেখতেছি না। তবে হ্যাঁ, প্রতিপক্ষ তো থাকবেই, প্রতিপক্ষ যে আছে। তারপর আর একটা দিক সে হলো মহিলা, ঠিক আছে, বিএনপির প্রার্থী মহিলা। আর আমাদের দেশের মানে ওই আসনে আলেম ওলামা, তারা তো একটা বিষয় আছে যে মহিলারে ভোট দিব, এটা তো তাদের এটা একটা বুঝশক্তি আছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা দিবে না এটা। তাহলে আমি এই আশা করতে পারি তবলিগ চরমোনায় কওমি মাদ্রাসার আলেম ওলামা এবং ওখানে ব্যাপক মানে একটা আছে ইসলামী সেন্টিমেন্ট তারা ওখানে তৈরি আছে, যে যারা মহিলাকে ভোট দিবে না। এই একটা বিষয়, আলেম ওলামা একটা বিষয়। আর এখন তো বর্তমান যে সময়টা যাচ্ছে, এটা একটা মানুষ পরিবর্তন চায়। আর এই পরিবর্তনটা কি বলে, আমরা একবার হলে ইসলামকে কি আমরা ক্ষমতায় আনতে চাই। তা আশা করি ফরিদপুর 2 সালতা নগরকান্দায় ব্যাপক একটা সম্ভাবনার এরিয়া। আশা করি যদি আমরা সবাই একত্রিত হইয়া যদি আমরা শক্ত অবস্থান থাকতে পারি, আশা করি ওখানে হাত পাখা বা ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রার্থী বিজয় হওয়ার শতভাগ আশা রাখছে আর কি। আপনি ফরিদপুর 2 আসনের মনোনয়ন প্রার্থী, ওই এলাকার বাসিন্দা আপনাকে ভোট কেন দিবে? হ্যাঁ, সেটা হয়তো কথা চলে আসছে। ভোটটার দুটো কারণ। একটা হলো যে দেখেন পীর সাহেব চরমোনায় উনি সর্বজন এবং গ্রহণযোগ্য ব্যক্তি এবং নীতি আদর্শের উপর অটুট অবিচল আছে। আর ওই এরিয়াটা আমি বারবার বলতেছি, আমাদের ওখানে ধর্ম মানে বিরু মানুষ বেশি এবং সারা বাংলাদেশে ওখানে 4 জন আলেম আছেন সারা বাংলাদেশে, যাদেরকে মানুষ অনুকরণ করে, ঠিক আছে। আর তারা যদি ওইভাবে ইসলামের পক্ষে, অবশ্যই তারা অন্য জায়গা দিবে না। আর বর্তমান সময়টা আপনি জানেন যে ইসলামের প্রতি মানুষের বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে তারা একটা পরিবর্তনের হাওয়া লাগছে।
আমি মনে করি যে সমস্ত আলেম ওলামা এক হলে ওখানে বিপুল একটা সম্ভাবনা দেখতেছি এবং সবাই ইসলামের পক্ষে ভোট দিবে। আপনার কাছে রাজনীতি কি? এটি কতটা সেবা আর কতটা ক্ষমতা? এটা দুটোটাই। রাজনীতির বিষয়টা অবশ্যই আমাদের তো উদ্দেশ্যে আমরা রাজনীতি করি ইবাদতের নিয়তে করি, ঠিক আছে। এটা তো জনগণের সেবা, ইসলাম, দেশ, মানবতা, দেশের, দশের এবং কি ইসলামের। এখানে দিনই ধর্মীয় দৃষ্টিকোণতে যদি দেন তাহলে ইবাদত, সেবা দৃষ্টিতে মানুষের জনগণের সেবা করার সুযোগ থাকে, আর সেবাটাও একটা ইবাদত, ঠিক আছে। আবার যদি যেরকম 10 জনের, সেটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেই থাকুক, যদি এরকম কিছু জনকল্যাণমূলক কিছু কাজ করা হয় তাহলে সেটাও তো সেবা, আর সব কিছু মিলেই কি ইবাদত। তাহলে বিষয়টা তো এখানে পরিষ্কার। নতুন প্রজন্মকে আপনি ইসলামী আন্দোলনের পক্ষে কিভাবে উদ্বুদ্ধ করবেন? মানুষ এখন সচেতন, আর এখন স্যাটেলাইট মিডিয়ার যুগ। বিশেষ করে তরুণ এবং যুবকরা কী করে নেট দুনিয়াতে এই মিডিয়ার জগতে অতর্পুতভাবে জড়িত। বিগত দিন যতগুলো সরকার আসছে, রাষ্ট্রীয়ভাবে যেই করছে, তারা অনেক সময় ডায়ালগ দিছে, চ্যালেঞ্জ করছে। আসলে এই যুব শ্রেণীকে বা এই তরুণ প্রজন্মকে কিছু দিতে পারে নাই। পিসা চরমনায় একজন আদর্শিক নেতা এবং নীতি আদর্শ তার অটুট অবিচল থেকে এদেশের প্রত্যেকটা মানুষের মৌলিক যে দিকগুলো আছে, চাওয়া পাওয়া আছে, এটা সে দিতে পারবে বলে এটা সর্বশ্রেণীর মানুষ বা নতুন যে ভোটারগুলো আছে তাদের ভোটটা, প্রথম ভোটটাই হাত পাখায় দিবে। এটা আমরা মেট দুনিয়ার, শুধু আমরা না, শুধু এটা জনে জনে বা কানে কানে বা সর্বমহলে, হ্যাঁ, আমরা এটা ফিল্ডে থেকে আওয়াজ পাচ্ছি। আশা করি যে মানুষ সিদ্ধান্ত নিতে ভুল করবে না। এই ইসলামিক রাষ্ট্রে নারীর নিরাপত্তা ও শিক্ষা সম্পর্কে আপনার দল কি ভাবছে? এটা নতুন করে ভাবার কিছু নেই। দল যেহেতু ইসলামী সেন্টিমেন্ট বা এরকম আমরা ইবাদত মনে করি, তো এখানে নিরাপত্তার বিষয়টা অবশ্যই আমরা ওইভাবে যেটা মানুষের মৌলিক যে বিষয়গুলো, এটা একটা বিষয়, সেফটি, নিরাপত্তার বিষয়, ওটা দুনো দিক দিয়ে আমরা রাষ্ট্রীয় বা সামাজিকভাবে যেটা আছে ওটা তো আমরা গ্রহণ করি। আবার ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটা আছে আমরা ওইটা মানুষের কাছে তুলে ধরতে চাই, ভালো দিকটা, কেন এই নিরাপত্তা দরকার বা কিভাবে দরকার, সেটা আমরা সম্মিলিতভাবে সেটাকে আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আপনার দৃষ্টিতে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত? একটি ইসলামিক মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব কিনা? এটা তো আসলে দরকার। আমাদের দেশে ভৌগোলিক এবং অন্যান্য যে জনগণের চাপ, যেমন 92% মুসলমানের দেশে, এখানে যদি এটা তো আরও আগে হওয়া উচিত ছিল। আরও এই বাংলাদেশ যে স্বাধীন হয় দেশ, আমি তো মনে করি তারপরেই এ দেশে হচ্ছিল, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এখানে এদেশে ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, এটা তো আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে দাঁড়ায়। তা মানুষ এখন অনেকটাই বোঝে, ঠিক আছে, ভালো মন্দ বোঝে, এবং এদেশে প্রায় 10 লক্ষের মতন হাফেজে কোরআন, এরকম হাক্কানি আলেম, যারা এদেশের আলেম বহির্বিশ্বে যায়, তারা দিনই খেদমত দিতেছে। তা এদেশে যদি সবাই আমরা আসলে একমুখী হতে পারি, আমাদের কিছুটা গ্যাপ আছে একটা রাষ্ট্র পরিচালনার জন্য, যেই পর্যাপ্ত জনবল মনোবল, এটা হয়তো গ্যাপ থাকতে পারে, কিন্তু ওই গ্যাপটা আমরা সাময়িক একটা অসুবিধা মনে করি, এটা থাকবে না। যখনই আসলে আমাদের দেশে নেতৃত্ব দেওয়ার, মানে পীর সাহেব চরমনের মতন এবং আস্থাভাজন একজন নীতিবান মানুষ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তখন মানুষ, সাধারণ যে জেনারেল মানুষগুলো আছে, তাদেরকে মেনে তাদের অধীনে থেকে এই রাষ্ট্রীয়ভাবে সেবার যে কাজগুলো আছে এটা সম্ভব। এই জন্য আমরা মনে করি এটা উর্বর একটা বিষয় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য। খালি কিছু মানুষের মানে একটু মনের পরিবর্তনটা যদি আসে, তাহলে ইনশাল্লাহ সবাই চায় ইসলাম, কিন্তু সবাই চায়, বিরোধী খুব কম। আগে যা ছিল এখন তো মোটেই নেই, না বলে হলে। কিন্তু ওই যে দলীয় কিছু আছে, আগে অভ্যস্ত মানুষ, এই অভ্যস্ত থেকে, এই বদ অভ্যাস থেকে ফিরে একটা সুঅভ্যাসে আসার জন্যই আমাদের দল বা আমাদের ইসলামের যে নীতি আদর্শ আছে, এটা আমরা বর্তমান প্রজন্মের কাছে আমাদের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা চালাচ্ছি যে আগামী প্রজন্ম যাতে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি এবং মানুষের যে চাওয়া পাওয়াটা, এই জায়গাটা ধরে রাখতে পারি।
নেতা হিসেবে আপনার দায়িত্ব কি, এছাড়াও আপনি জনগণকে কী ধরনের সেবা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে নেতা বলতে এই যে আমাদের রাজনীতিক একটা ভাষা। যদি জনগণকেই যদি আপনি কি করতে চান, সেবা দিতে চান, তাহলে নেতা বলা যায় না, সেবক বলা যায়, খাদেম বলা যায়, ঠিক আছে? আর আমাদের এরকম কোনো শব্দ আমরা ব্যবহার করি না। আসলে আমরা এমন কিছু দৃশ্যমান কাজ করতে চাই যাতে মানুষ এই সংগঠনকে সত্যিকার আমাদের যে মৌলিক যে স্লোগানগুলো আছে, যেটা আমরা বলে থাকি আমাদের বিভিন্ন প্রোগ্রামে, যখন আমরা কোনো দায়িত্বে সমাহিত হব বা পাবো, তখন আমরা যে কাজগুলো তুলে ধরবো, তখন মানুষ আমাদেরকে তাদের মুখ দিয়ে নেতা বলবে না, খাদেম বলবে না, সেবক বলবে, সেটা তারাই বলবে। কিন্তু আমরা চাই সেবক হিসেবে, যেটা আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কি তাদের খোলাফায়ে রাশেদার জীবন পরিচালনা, যে রাষ্ট্র পরিচালনা যেই জিনিসগুলো রেখেছিলেন, যেই দৃষ্টান্ত, ওই দৃষ্টান্তগুলো আমরা ধারণ করি। এবং আপনি আস্থা রাখবেন এবং সমস্ত জনগণ আমাদের উপর আস্থা রাখবে। আমরা খোলাফায়ে রাশেদার নমুনায় যে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা দিয়েছে, যে কেউ খাবে তো কেউ পাবে না, বা মানে একজন ভোকা থাকবে আর একজন খুব বিলাসী জীবন করবে, এইটা আমার হবে না। মানুষ বোঝে এবং আমাদের উপর অগাধ আস্থা আছে। আমাদের আমির ভালো, মানে আমাদের দলের নেতা যিনি, তিনি ভালো, আমাদের সংগঠন ভালো এবং আমাদের কর্মীগুলো ভালো। আমাদের কর্মীদের ভিতরে কি নাই, কোনো ত্রাস নাই, সন্ত্রাস নাই, খুনি নাই, এরকম ডাকাত নাই, ছিনতাইকারী নাই, তারপরে কোনো গুম খুনের সাথে জড়িত নাই। নিরেট আমাদেরকে ওইভাবেই একটা সমাজ পরিবর্তন করতে হলে আগে তো নিজের ভিতর পরিবর্তন থাকতে হবে। এবং আপনি যে ভালো কাজ করবেন, সেটা তো আমার ভালো জিনিসটা আমার ভিতর আগে সুরাতে প্রকাশ্য আমার বডিতে থাকতে হবে। তা আসলে মানুষ এখন বোঝে, আমাদের উপর শতভাগ আস্থা আছে, কিন্তু আমরা ওই জিনিসটাকে রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে ফুটে তোলাটা, এটা কিন্তু আপনার আমার দুজনের দ্বারা সম্ভব। এটা সম্মিলিত একটা জনবল বা একটা কণ্ঠ নিয়েই সামনে আগাইতে হবে। তখন কি হবে, আমরা এই জনগণের যে এই আশা আকাঙ্ক্ষার জায়গাটা আছে, যে নেতৃত্ব মানে নেতা, ঠিক আছে, নেতা ঠিক আছে, কখন মানবে, যখন মানুষকে আমি দিতে পারবো, জনগণ পাবে। তাই সেই পাওয়ার জায়গাটা কিন্তু আমরা এখনও আমাদের হাতে নেই। এখন তো আমরা বলতেছি, আমাদের উপর কথা শুনতেছে না, এদের দ্বারা হবে। তো যখন আমাদের পর আসবে, তখন আরও মানুষ ঝুঁকে যাবে। যারা একটু বিমুখ আছে তারাও আমাদের মুখী হয়ে যাবে, যে না, এদের দ্বারা সমাজ, রাষ্ট্র বা সর্বমহলে মানুষের সব ভালো কাজগুলো এদের দ্বারা কি, বা রাষ্ট্রীয় এবং সামাজিক যে সম্পদ আছে এদের কাছে নিরাপদ, এবং দুঃখী অসহায় মানুষের যে চাপ আছে সেটা এদের দ্বারা সমাধান করা সম্ভব। এবং আমরা সেই ইচ্ছা পোষণ করি এবং সেই টার্গেট নিয়ে সামনে এই রাজনীতি বা এই সংগঠন বা এই যাই বলি, এগুলো আমাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে জড়িয়ে গেছে। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ভিউডি বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও এই মানে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিন আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিউডি বাংলার সঙ্গেই থাকুন।